হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফিফথ সেমিস্টারে যারা অনার্সের স্টুডেন্ট রয়েছে ইতিহাসের, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের যাদের ইতিহাস অনার্সের ডিএসসিসি 10 পেপার রয়েছে, এই পেপারের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের সমস্ত পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই সেই সাজেশানগুলো খাতায় নোট ডাউন করে আগে ভাগে এক্সামের জন্য প্রিপেয়ার করে নেবে। আজকে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে তনখা জাগির ও ওয়াতন জাগিরের মধ্যে পার্থক্য লেখো। 5 মার্কসের প্রশ্ন আমি কিন্তু সাজেশানে তোমাদের দিয়েছিলাম, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। এইবারে আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। ভারত ইতিহাসে মুঘল যুগ এক বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায়। মুঘলরা 2 শতাব্দীর অধিককাল ধরে ভারতবর্ষে শাসন করে। এই সময় তারা রাজনৈতিক ঐক্য, সুসংহত শাসন ব্যবস্থা ও সাংস্কৃতিক উন্নতির ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ নিয়েছিল। মুঘল শাসনাধীন ভারতের এক বিস্তীর্ণ অংশে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়। এই সময় সাম্রাজ্যের বৃহত্তর অংশের ভূমিরাজস্ব আদায়ের ভার সরকার নিজে হাতে না রেখে নির্বাচিত ব্যক্তির ওপর ন্যস্ত করত। এইসব হস্তান্তরিত জমিকে বলা হতো জায়গির। মুঘল আমলে 4টি ক্ষেত্রে জায়গির জমি বন্টনের নিয়ম চালু ছিল, যাদের মধ্যে অন্যতম ছিল তনখা জায়গির আর ওয়াতন জায়গির। প্রথম প্যারাটি বলে দিয়েছি। পরবর্তী প্যারা দেখো কি রয়েছে। মুঘল যুগে রাজকর্মচারীদের এক বৃহৎ অংশকে নগদ বেতনের পরিবর্তে জায়গির বন্দোবস্ত দেওয়া হতো। একে বলা হতো জায়গিরি তনখা বা তনখা জায়গির। এই ধরনের জায়গিরদার তার নির্দিষ্ট বরাত থেকে রাজস্ব সংগ্রহ করে নিজের বেতন বাবদ অর্থ কেটে উদ্বৃত্ত অর্থ কেন্দ্রীয় রাজকোষে জমা দিতেন। অন্যদিকে জমিদাররা যখন বংশানুক্রমে কিছু জমি ভোগ করতেন, তাকে বলা হতো ওয়াতন জায়গির। ঠিক আছে, তাকে বলা হতো ওয়াতন জায়গির। এখানে ওয়াতন জায়গির হবে, এই অংশটা কেটে দেবে। এই ধরনের জায়গিরদের জমি থেকে উৎখাত করার আইনত অধিকার সম্রাটের হাতে ছিল না। পরবর্তী পায়রা দেখো কি রয়েছে। তনখা জায়গির হস্তান্তরের আদেশগুলিতে প্রথমে প্রাপকের পদমর্যাদা বর্ণনা করা হতো, পরে পদমর্যাদা অনুসারে বেতনক্রমের নির্ধারিত পরিমাণ উল্লেখ করা হতো। অন্যদিকে ওয়াতন জায়গিরের ক্ষেত্রে এদেশের স্থানীয় কিছু জমিদার বা সামন্ত রাজা মুঘলদের নিকট চাকুরি নিলে তাদের পুরুষানুক্রমে ভোগ দখল বা করা জমিগুলিকে তাদের বেতনের সমতুল্য বিবেচনা করে বংশানুক্রমিক অধিকার মেনে নেওয়া হতো। তারপর প্যারা দেখো, তনখা জায়গির ব্যবস্থায় একজন মনসবদারকে একই পরগনার মধ্যে জায়গির বন্দোবস্ত দেওয়ার চেষ্টা করা হতো। তা সম্ভব না হলে তার মঞ্জুরিপত্রে বিভিন্ন পরগনার পৃথক গ্রামের অংশ উল্লেখ করা থাকতো। তবে অধিকাংশ ক্ষেত্রেই জায়গিরদাররা হিসেবের কারচুপি করতেন। অপরদিকে ওয়াতন জায়গির ব্যবস্থায় সকল অঞ্চলের ভোক্তার স্বশাসন কায়েম ছিল। এক্ষেত্রে জমিদার তার অংশের রাজস্ব আদায় ও ভোগ করতে পারতেন, তাই জমা ও হাসিলের হিসেব ছিল অপ্রাসঙ্গিক। সুতরাং মুঘল সম্রাটগণ তাদের কর্মচারীদের বেতনের পরিবর্তে বিভিন্ন প্রকার জায়গির ব্যবস্থা চালু করেছিলেন। আর এই জায়গির ব্যবস্থা নিয়ে পরবর্তী সময়ে জায়গিরদারের মধ্যে রেষারেষি শুরু হয়, যা মুঘল সাম্রাজ্যের পতনকে ডেকে আনে। তাহলে সম্পূর্ণ আমি 5 মার্কসের অ্যান্সারটি শেয়ার করে দিলাম। অবশ্যই কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে আগে ভাগে প্র্যাকটিস করতে থাকো। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।